স্বাগতম। আমি বিজয়চন্দ্র শীল, লেকচারার আইসিটি, সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজ। আমি গত দুইটা ক্লাসে তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে আমরা গণিতের অংশ শুরু করছিলাম, প্লাস আমরা আমাদের ওই চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমরা আলোচনা করছিলাম। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিল যে আইসিটি বিষয়টা আমাদের যে 100 নাম্বারের সেটা কিভাবে পরীক্ষাতে প্রশ্ন হবে ওই সম্পর্কে ধারণা দিতে। আমি এই কারণে আজকের ক্লাসে প্রথম অবস্থা আমরা আমাদের আইসিটি বিষয়ে যে পাঁচটা অধ্যায় সম্পর্কে আমরা প্রাথমিকভাবে একবার জেনে নিই, কীভাবে আমাদের প্রশ্ন হবে, কিভাবে আমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবো। এখন আসো, প্রথম কথা হচ্ছে তোমাকে কোথাও যেতে গেলে বা কোথাও তোমার যাওয়ার ইচ্ছে থাকলে তোমাকে আগে থেকে ডিটারমাইন্ড হতে হবে আমি সেখানে যেয়ে কি করব, কিভাবে যাব বা কখন যাব এটার জন্য। এখন ঠিক সেম কথা হচ্ছে তুমি এই আইসিটি বই নিয়ে 2 বছর পড়ালেখা করবে আর 100 নম্বরের পরীক্ষা দিবে 2 বছরে। আর 100 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে তুমি বছরের প্রথম থেকে তোমাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এই আইসিটি বিষয়ে A+ পাবোই, আমাকে আইসিটি বিষয়ে A+ পেতেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে বছরের প্রথম থেকে ওরকম লক্ষ্য নিয়ে পড়ালেখা করতে হবে। আসো আমরা আমাদের আইসিটি বইয়ের মধ্যে হচ্ছে 5-6টা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখন আসো আমরা প্রথম 3টে অধ্যায় সাধারণত আমরা প্রথম বছরে শেষ করি, পরে 3টে অধ্যায় আমরা দ্বিতীয় বছরে শেষ করি। কিন্তু দেখা গেছে প্রথম বছরে যদি আমরা 3টে অধ্যায় শেষ করি, দ্বিতীয় বছর আসি বাকি 3টে অধ্যায় শেষ করি, তাহলে প্রথম বছর শেষ করার পরে দ্বিতীয় বছর আসি যখন 3টে অধ্যায় যায় তখন আমরা প্রথম বছরের অনেকগুলা তৃতীয় 3টে অধ্যায়ের অনেক কিছু ভুলে যাই। এই কারণে আমরা সাধারণত প্রতিষ্ঠানে আমরা নিজেরাই এই 6টা অধ্যায় থেকে প্রথম বছরের জন্য একটা সিলেবাস ভাগ করে নিই, পরের বছর আসি বাকি যে অংশ থাকে সেই অংশটা আমরা দ্বিতীয় বছর শেষ করি। এতে করে তোমাদের সুবিধা হয়, এই অধ্যায়ের একটা অংশ আমরা ফার্স্ট ইয়ারে পড়লাম, সেকেন্ড ইয়ার আর একটা অংশ পড়লাম, তাহলে প্রথম অংশের সাথে সেকেন্ড ইয়ার অংশটা সামঞ্জস্য থাকবে আর আমাদের মেমোরিতে সেটা ভালোভাবে কাজ করবে। এই কারণে আমাদের এইভাবে সিলেবাস করে নেওয়া বা দেখানো। আসো তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছে কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন হতে পারে, আমরা সেটা একটু দেখি। যেমন প্রথম অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে একটা। আসো আরেকটা কথা বলি, সৃজনশীল প্রশ্ন হবে আমাদের 50 নম্বরের আর বহু নির্বাচনী হবে 25 নম্বরের, ব্যবহারিক হবে 25 নম্বরের। তাহলে এই সব মিলিয়ে আমরা পাচ্ছি কত? 100 নম্বর। অর্থাৎ আমি 2 বছরে 100 নম্বরের পরীক্ষা দিব। এখন আসো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আমার এই যে সৃজনশীল 50 এর জন্য আমাকে প্রশ্ন দিবে 8টা, আটটার মধ্যে আমাকে 5টার অ্যান্সার করতে হবে। আর তাহলে আমি 5×10 50 পেলাম। আর বহু নির্বাচনের জন্য 25 জন্য 25টা প্রশ্ন থাকবে, সেখানে আমাদের প্রশ্নগুলোর অপশন থাকবে যেটা আমরা ভালোভাবে জানি। ব্যবহারিক হলো 25 এর মধ্যে 20 আমরা লিখিত পরীক্ষা দিব আর 5 হবে আমাদের ভাইভা। এই 20 এর মধ্যে আমাদের কি 5 হবে আমাদের ভাইভা প্লাস প্র্যাকটিক্যাল খাতা। এখন আসো আমরা প্রথম অধ্যায় থেকে সাধারণত বোর্ড কোশ্চেন একটা পেয়ে থাকি, দ্বিতীয় অধ্যায় থেকে একটা সম্ভাবনা খুব বেশি, একটা থেকে বেশি হলে আমাদের কতটা পেতে পারি? 1.5টা পেতে পারি, অর্থাৎ 1.5। তৃতীয় অধ্যায় থেকে আমরা 2টা অথবা 3টা প্রশ্ন পেতে পারি। চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন পাই। পঞ্চম অধ্যায় থেকে 2টা অথবা 3টা প্রশ্ন পাই। ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন পাই। এখন আসো দেখো আমাদের পরীক্ষাতে অ্যানসার করতে হবে কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 5টার জন্য 5×10 50, কিন্তু আমরা এখানে প্রশ্ন পাইতেছি কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এই তৃতীয় চ্যাপ্টারটা ভালো করে পড়ি তাহলে আমি 3টা প্রশ্ন পেয়ে যাচ্ছি এখানে। তাহলে 2 আর 3 হচ্ছে কত আমার? 5টা। এখানে পেলাম কত? একটা 6টা। এখানে এটা যদি ভালো করে পড়ি তাহলে পাচ্ছি কত?
7টা 8টা, এখানে যদি আরেকটা বেশি পাই 9টা, তাহলে আমার এই পর্যন্ত 9টা প্রশ্ন অ্যানসার হয়ে যায়, কিন্তু 9টা প্রশ্ন আমরা পেয়ে যাই। এটার সঙ্গে 10টা প্রশ্নের মতো আমার প্রিপারেশন হয়, কিন্তু আমি পরীক্ষাতে অ্যানসার করব কয়টা? 5টা। তাহলে আমাকে এই ইয়াগুলো থেকে, অধ্যায়গুলো থেকে আমি নিজেই বেছে নিব কোন অধ্যায়টা আমাকে ভালোভাবে পড়লে সেখান থেকে 2টা বা 1টা পেতে পারি, তাহলে আমার সবগুলো অধ্যায় পড়ার দরকার হয় না। কিন্তু না, আমাকে বহু নির্বাচনী প্রশ্ন অ্যানসার করতে হলে প্রত্যেকটা অধ্যায়ে ভালোভাবে পড়তে হবে, আর প্রত্যেকটা অধ্যায়ে ভালোভাবে জানতে হবে, তাহলে 25-এ ভালো অ্যানসার করতে পারবো। এখন আসো, আমরা প্রশ্ন সম্পর্কে তো একটা ধারণা পেলাম, প্লাস প্রশ্নগুলো কিরকম ভাবে সেটার একটা ধারণা পেলাম। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় পরীক্ষার প্রিপারেশন বাবদ, বা তুমি এই বইটা কিভাবে ভাগে ভাগে পড়লে তোমার জন্য সুবিধা হবে, সেটা কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটা বলে দেবো। আসো এখন আমরা দেখি প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম অধ্যায়টার নাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। আচ্ছা, এখন আসো, এই অধ্যায়ের অনেকগুলো টপিকস আছে, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। আজকে আমাদের টপিকসটা হলো গ্লোবাল ভিলেজ। তাহলে গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, ভিলেজ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। তাহলে আমাদের পুরো বিষয়টা দাঁড়ালো আমাদের বিশ্ব গ্রাম। আচ্ছা আসো, তাহলে বিশ্বগ্রামটা কি আমি সংক্ষেপে একটু বলতেছি। বিশ্বগ্রামটা হলো, আমরা জানি সাধারণত গ্রাম হলো কি কতগুলা বাড়ি অথবা মহল্লার সমন্বয়ে যেটা হয় সেটাকে আমরা বলতে পারি গ্রাম, তাই না? এখন আসো, গ্রামে মনে করো কারো বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমরা দেখতেছি ওই বিয়ের অনুষ্ঠানে হিন্দুদের বিয়ে হলে কি হয়, ডাকঢোল বাজায়, আর মুসলিমদের বিয়ে হলেও ওরকম গর্জিয়াস গেট দেয়, দেখি অনেকগুলো গাড়ি আসে, বা সব মিলে দেখি যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এটা আমরা জানতে পারি। তাহলে এটা কি গ্রামের কোনো ঘটনা ঘটছে, এরপরে গ্রামে কারো কোনো দুর্ঘটনা ঘটলো, বা কোনো বাড়িতে আগুন লাগলো, বা কেউ অসুস্থ হলো, কেউ মারা গেল, আমরা এটার খবর তাৎক্ষণিক পেয়ে যাই, সেটা হলো গ্রাম। তাহলে বিশ্বটা কিভাবে গ্রামে পরিণত হলো, ঠিক না? প্রশ্নটা জাগে না, বিশ্বগ্রামটা কি? অর্থাৎ পুরো বিশ্বটাকে যদি আমরা একটা গ্রামের মতো মনে করতে পারি, বা গ্রামের মতো কাছাকাছি থেকে সবাই সবাইকে সহযোগিতা করতে পারি, সবাই সবাই তথ্য আদান প্রদান করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, পুরো বিশ্বটাকে একটা গ্রাম বলতে পারি। আসো, এখন বিশ্বগ্রামটা কি আমরা বলতে পারি। এই বিশ্বগ্রামের ধারণাটা দিল আমাদেরকে, বিশ্বগ্রামের ধারণাটা আমাদেরকে দিল কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। হারবার্ট মার্শাল ম্যাকলুহান উনি উনার 2টা বইয়ের মাধ্যমে এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে 2টা বই বের করেছেন, 2টা বইয়ের মধ্যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দিয়েছেন। আসো, তাহলে বিশ্বগ্রামটার সম্পর্কে আমরা কিছু জিনিস ক্লিয়ার হলাম, আর এটা কে করলো? মার্শাল ম্যাকলুহান প্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা প্রদান করেন আমাদেরকে। আর উনি এই বিষয়ে কয়টা বই বের করছে? 2টা বই। একটা বই বের করছে 1962 সালে, আর একটা বই বের করছে 1964 সালে। কেমন? আসলে আমরা এই 2টা বইয়ের নাম জানিনি, কেমন? একটা হলো না 1962 সালে যে বইটা বের করছেন উনি ওটা হচ্ছে গ্লুটেনবার্গ গ্যালাক্সি। আর এটা হচ্ছে 1962 সালে, এটা হলো 1962 সালে। আর 1964 সালে উনি যে বইটার দেখাইছে আমরা শুধু আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, 1964 সালে উনি যেটা বের করছে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আচ্ছা, এখন আসো, এই 2টা বইতে উনি কি করছে? বিশ্বগ্রাম সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে। এখন আসি, আমরা একটা জিনিস বলতে পারি,
বিশ্বগ্রামটা কি একদম সহজ ভাষায় বলতে পারি, বিশ্বগ্রামটা হলো এমন একটি পরিবেশ যেখানে পুরো বিশ্বটাকে একটি একক গ্রামে পরিণত করা হয়, যার মাধ্যমে প্রত্যেকটা মানুষের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে, তবে সেটা হয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। অর্থাৎ যেই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বটাকে একটা গ্রামে পরিণত করে প্রত্যেকের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, একজন আরেকজনকে সেবা প্রদান করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা হলো বিশ্বগ্রাম। আসল বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে আমাদের কি কি উপাদানগুলো লাগবে আমরা সেই জিনিসগুলো একটু দেখি, কেমন? আসো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমাদের যে যে উপাদানগুলো লাগবে, 1 নম্বর হলো আমাদের হার্ডওয়্যার, 2 নম্বর হলো আমাদের সফটওয়্যার, 3 নম্বর হলো আমাদের ডেটা, 3 নম্বরে আমরা বলতে পারি ইন্টারনেট সংযুক্ততা। বা কানেক্টিভিটি। আচ্ছা, এখন আসো ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। 4 নম্বরে হলো ডেটা। 5 নম্বরে আমরা বলতে পারি 5 নম্বর বিষয়টি হলো মানুষের জ্ঞান বা সক্ষমতা। আচ্ছা, এখন আসো আমরা এই যে কয়টা টপিকস আমরা দেখলাম, তাহলে এই টপিকসগুলো হচ্ছে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, অর্থাৎ গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদান। আসো আমরা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার। প্রথম হলো হার্ডওয়্যারটা হলো যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, সেটা হতে পারে মোবাইল, হতে পারে স্মার্টফোন, হতে পারে নর্মাল ফোন, হতে পারে রেডিও, হতে পারে টেলিভিশন, হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোকে আমরা হার্ডওয়্যারে আয়ত্তভুক্ত করতে পারি। তাহলে আমরা যদি অ্যানালগ ফোনে কারোর সাথে ফোনে আলাপ করি, তাও হয় সেটা হতে পারে কি হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিশ্বগ্রামের একটা উপাদানের মধ্যে পড়ে যায়। কেমন? আসো, তুমি রেডিওতে কোনো না কোনো দেশের বিবিসির খবর শুনলা, কোনো দেশের খবর জানলা, বা বাংলাদেশের কোনো অংশের খবর জানলা, তাও সেটা কিসের মধ্যে পড়ে যায়? হার্ডওয়্যারের মধ্যে পড়ে যায়, যেটা বিশ্বগ্রামের উপাদান। এখন আসো সফটওয়্যারটা হলো, আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে আরো ভালোভাবে জানবো, তবে এখানে তোমাদেরকে সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা দিই। সফটওয়্যারটা হলো, মনে করো তুমি ল্যাপটপের মাধ্যমে এই বিশ্বগ্রামটা অর্থাৎ কানেক্টিভিটি হবে, কারোর সাথে সংযুক্ত হইবা, কাউকে কোনো তথ্য দিবা বা ওর থেকে কোনো তথ্য নিবা বা কোনো সেবা প্রদান করবা, সেই ক্ষেত্রে তোমাকে ওয়েব ব্রাউজারের দরকার হবে। তুমি ল্যাপটপ কিনো আর ডেস্কটপ কিনো আর স্মার্টফোন, সেখানে বিভিন্ন ধরনের ব্রাউজার থাকে, সেগুলো হলো কি আমাদের সফটওয়্যার। যেমন ব্রাউজারের আমরা অনেকে চিনি, সেটা হলো গুগল ক্রোম আছে, তারপর মঞ্জিলা ফায়ারফক্স আছে, এই জাতীয় যত কিছু আমরা ব্যবহার করব সেগুলো হবে আমাদের সফটওয়্যার। এবার আসো ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, অর্থাৎ সব কিছুর জন্য দরকার আমার এটা কি ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। এখন আসো এই ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি না থাকে আমার এগুলো থাকা সত্ত্বেও কোনো কাজ হবে না। এটার জন্য আমাদের দরকার, যেমন আমরা অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমরা কেউ মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, কেউ ব্রডকাস্টিং ব্যবহার করি, কেউ ওয়াইফাই কানেকশন কিনি, কেউ ব্রডব্যান্ডের কানেকশন নিই, এসবের মাধ্যমে যেটা আমরা ইন্টারনেটের সংযুক্তির মাধ্যমে, এটা আমাদের মেন উপাদান হলো এটা। তাহলে ইন্টারনেট সম্পর্কে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। এখন আসো ডেটা শব্দের অর্থ হচ্ছে কি ফ্যাক্ট বা আইটেম,
অর্থাৎ এই ডেটা বা ফ্যাক্ট বা আইটেম এগুলা ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এটাকে সুগোছালোভাবে সুশৃঙ্খলভাবে একজন আরেকজনের মধ্যে আদান প্রদান করতে পারলে বা তথ্যটা দিতে পারলে আমরা বিশ্বজ্ঞানের আওতাভুক্ত হয়ে যাব। আমরা কিসের আওতাভুক্ত হয়ে যাব? বিশ্বজ্ঞানের আওতাভুক্ত হয়ে যাব। এবার আসো মানুষের জ্ঞান বা সক্ষমতা, মানুষের জ্ঞান বা সক্ষমতা। তাহলে এবার আসো, তাহলে আমি এই প্রত্যেকটা কাজ করার জন্য এখানে যে 4টা উপাদানের কথা বলে গেলাম, এই প্রত্যেকটা উপাদানের কাজ করার জন্য আমার কি দরকার হবে? যে মানুষটা এই প্রত্যেকটা উপাদান নিয়ে কাজ করবে, অর্থাৎ একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করবে, বুঝবে বা বুঝাবে, সেক্ষেত্রে ওই মানুষটার কি থাকতে হবে? ওই টপিকসের উপরে জ্ঞান বা সক্ষমতা থাকা দরকার। মনে করো একজন বয়স্ক লোক, তাকে যদি বলো আপনি একটা ইন্টারনেটে আপনি আমার ইমেইলে একটা ইমেল করে দেন, সেটা করতে পারবে? পারবে না। কারণটা হচ্ছে তার ওই বিষয়ে কোনো জ্ঞান নেই। এবার আসো যার এই বিষয়ে জ্ঞান আছে, আমরা তারে বললে সে এই কাজগুলো করে বিশ্বজ্ঞানের আওতাভুক্ত হতে পারবে। না হয় সে চিন্তা করবে কিভাবে ইমেল পাঠাবো। আমরা অনেকেই ক্লাসে কিন্তু এগুলো দেখানো হয়েছে তোমাদের নিচের ক্লাসে, যে কিভাবে ইমেল আইডি খুলতে হয়, কিভাবে ইমেল পাঠাতে হয়। তাহলে এই সব কিছু করার জন্য মানুষের কি থাকতে হবে? জ্ঞান এবং সক্ষমতা। অর্থাৎ জ্ঞান সক্ষমতার ক্ষেত্রে আমরা একটা বলতে পারি, তাকে ইংরেজি ভালো জানতে হবে, তাহলে সে এই জিনিসগুলো পাঠাতে বা দিতে সুবিধা হবে। নচেত সে বাংলা ভালো জানলেও দিতে পারবে, তবে ওই টপিকসের উপরে কি থাকতে হবে? তার জ্ঞান থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? আসো এবার আমরা বিশ্বজ্ঞান ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ যেগুলো, সেগুলো একবার দেখি। সেগুলো আমরা একবার মুখে বলি। সেটা হলো, একটা হলো যোগাযোগ, 2 হলো কর্মসংস্থানের ক্ষেত্রে, 3 আমরা বলতে পারি 2 হলো আমাদের কর্মসংস্থান, 3 হলো আমাদের শিক্ষা, 4 হলো চিকিৎসা, 5 গবেষণা। এই জাতীয় যেগুলা, সেগুলো আমরা বলতে পারি কি বিশ্বজ্ঞানের ধারণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। যেমন বিনোদন ও সামাজিক ইয়ের ক্ষেত্রে আমরা কি নেট থেকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক নাটক বলো, ছবি বলো, গান বলো, ফান জাতীয় যেগুলো নিতে পারি। এই জাতীয় সবকিছু আমরা কিসের মাধ্যমে নিতে পারতেছি? ওই যে যেটা বলে গেলাম আমরা এখানে, কানেক্টিভিটি, ইন্টারনেটের মাধ্যমে। আর এই জিনিসগুলো আমাদের বিশ্বজ্ঞানের জন্য খুবই এসেনশিয়াল, যেটাকে আমরা বলতে পারি অপরিহার্য। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের বিশ্বজ্ঞানের জন্য দরকার। আসো এখন এই যে প্রথম অধ্যায় আমরা যে টপিকসটা আলোচনা করছিলাম, গ্লোবাল ভিলেজ, কেমন? গ্লোবাল ভিলেজ মানে বিশ্বজ্ঞান। এটা থেকে কিভাবে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে? যেমন এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে, প্রথম অংশের মধ্যে আমরা মনে করি এটা আসতে পারে বিশ্বজ্ঞান কি, কোন মধ্যে? খর মধ্যে আসতে পারে বিশ্বজ্ঞান ধারণার প্রবর্তককে ব্যাখ্যা করো। তখন তুমি বিশ্বজ্ঞান ধারণার প্রবর্তককে ওটা লিখলা, উনি কি কি বইয়ের মাধ্যমে তার এই জিনিসগুলো প্রকাশ করলো, যেটা আমরা এই লেকচারে বলে গেছি। এবার আসো গতে আসি, বলতে পারি বিশ্বজ্ঞান সম্পর্কে ব্যাখ্যা দাও। তাহলে তুমি বিশ্বজ্ঞানের সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে আমরা যে জাতীয় কথাগুলো বলে গেছি, বিশ্বজ্ঞানের প্রধান উপাদান হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে কি কানেক্টিভিটি, 4 নম্বর হচ্ছে ডেটা, 5 নম্বর আমরা পড়লাম মানুষের জ্ঞান অথবা সক্ষমতা। এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা দিয়ে ব্যাখ্যামূলক আমরা যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এগুলো দিলে আমাদের এই প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বিশ্বজ্ঞানের প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা গ্লোবাল ভিলেজ যেটা বিশ্বজ্ঞান, এটা সম্পর্কে আমরা ধারণা পেলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।